সবাইকে স্বাগত। ক্লাস 11 তোমরা নতুন ভর্তি হয়েছো, নতুন 11-এ ক্লাস শুরু করেছো, সাইকোলজি নিয়ে পড়তে শুরু করেছো, এর সঙ্গে আরো নানা রকম বিষয় পড়তে শুরু করেছো। সাইকোলজি নিয়ে পড়ছো যখন কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, নিশ্চয়ই খুব ভালোবেসে সাবজেক্টটাকে নিয়েছো। আজকে সেমিস্টার 1 দিয়ে শুরু করব। তোমাদের টোটাল 4টে সেমিস্টার 1 আর 3 অবজেক্টিভ টাইপ অফ কোয়েশ্চেন, সেমিস্টার 2 আর সেমিস্টার 4 তোমাদের সাবজেক্টিভ দিতে হবে। ফার্স্ট চ্যাপ্টার হোয়াট ইজ সাইকোলজি, তা শুরু করার আগে কয়েকটা জিনিস বলে রাখি। যেরকম এই সাবজেক্টটা খুব ভালোবেসে নিয়েছো, সেরকম ভাবে বাকি সাবজেক্টটাও তোমরা নিয়েছো। সায়েন্স কিংবা আর্টস দুটোতেই সাইকোলজি নেওয়া যায়। একটু সাজেশন দেবো, একদম প্রথমে যদি আর্টস নিয়ে পড়ছো তোমরা, তাহলে একটু চেষ্টা করো সাইকোলজির সঙ্গে যদি তোমাদের সোশিওলজি কিংবা এডুকেশন কিংবা সায়েন্স অফ ওয়েলবিং থাকে, তাহলে এই সাবজেক্টটাকে নিয়ে যদি তোমরা এগোতে চাও তাহলে কিন্তু একটু সুবিধা হবে। তার সঙ্গে চেষ্টা করো একটা স্কুল সাবজেক্ট রাখার জন্য, যেটা 10 পর্যন্ত পড়ানো হয়, কারণ সাইকোলজিতে 11-12 পড়ানো হয়। কেরিয়ার দিক থেকে আমি সাজেশনটা দিতে পারি, সায়েন্সের জন্য যদি সাথে বায়োলজি রাখো তাহলে একটু তোমাদের ক্লিনিক্যাল সাইকোলজি যখন তোমরা স্ট্রিম যদি নাও মাস্টার্স লেভেলে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই তথ্যগুলো নিয়েই আমি আজকের ক্লাস শুরু করছি। আশা করি তোমাদেরকে খুব ভালোভাবে আমি বোঝাতে পারবো। আমি পম্পা বিশ্বাস। আজকে ফার্স্ট সেমের ফার্স্ট পার্ট। তো চলো শুরু করা যাক। যে টপিকগুলো আজকে আমি কভার করব সেটা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই সাইকোলজি, আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড আর বিহেভিয়ার, আমাদের মাইন্ড আর বিহেভিয়ার মধ্যে কি সম্পর্ক, কিভাবে তারা ইন্টার রিলেটেড, আদৌ কোনো সম্পর্ক আছে নাকি সেটা নিয়ে আমরা জানবো। থার্ড হচ্ছে রেলিভেন্স অফ সাইকোলজি ইন এভরিডে লাইফ। আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রতিদিনের যে কাজকর্ম তার মধ্যে সাইকোলজির কি প্রভাব, কিভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের এভরিডে লাইফে, সেটা জেনে নেবো। এবং লাস্টলি যতটা আজকে আমি পড়াবো সেটা রিলেটেড কি কি ধরনের তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসবে। আগেই বললাম সেম ওয়ান তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, কি কি কোয়েশ্চেন আসবে তার একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো। চলো এবার তোমাদের টোটাল 35 মার্কস, মানে টোটাল সেম 1 আর সেম 2 মিলে 35 প্লাস 35 প্লাস 30 মার্কস, যেটা ইন্টারনাল মানে তার মধ্যে 20 মার্কস তোমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক আর 10 মার্কস তোমাদের প্রজেক্ট ওয়ার্ক। তো এইভাবেই সেম 1 সেম 2টা মানে ক্লাস 11টা ভাগ আছে, ঠিক সেরকম ভাবেই তোমাদের ক্লাস 12 ডিভিশনটাও সেভাবে হবে। তো এই যে সেম 1 35 মার্কসের মধ্যে যে 35 খানা তোমাদের এমসিকিউ করতে হবে, সেই এমসিকিউ গুলো একই টাইপস হবে না, সেই এমসিকিউর ডিফারেন্ট টাইপস আছে। টু ইলাবোরেট টোটাল 8 টাইপস অফ এমসিকিউ তোমাদেরকে 35 মার্কসের মধ্যে দেওয়া হবে। তো এখানে দেখো কোন এমসিকিউ কতগুলো করে দেওয়া হবে। সবার প্রথমে হচ্ছে সিম্পল ডিরেক্ট এমসিকিউ, যেই ধরনের কোয়েশ্চেন তোমরা অলরেডি আগেও করেছো, যেখানে সেই মার্কসটা থাকবে টোটাল হচ্ছে 12 আউট অফ 35, মানে তোমাদের পার কোয়েশ্চেন 1 মার্ক হলে তোমাদের 12খানা কোয়েশ্চেন 35টা কোয়েশ্চেনের মধ্যে করতে হবে। সেকেন্ডলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন তোমাদেরকে আউট অফ 35 ইউ হ্যাভ টু ডু 4। সিমিলারলি কলম ম্যাচিং, অ্যাসোসিয়েশন, রিজনিং, সেটাও কিন্তু তোমাদের 35টা কোয়েশ্চেনের মধ্যে চারটে চারটে করে থাকবে। ট্রু অ্যান্ড ফলস কোয়েশ্চেনও তোমাদের চারটে থাকবে। কেস বেস কোয়েশ্চেন তোমাদেরকে আউট অফ 35 তিনটে করতে হবে। ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন তোমাদেরকে দুটো দেয়া হবে করার জন্য আউট অফ 35। এবং লাস্টলি রিঅ্যারেঞ্জমেন্ট অফ প্রেসক্রাইবড সিকোয়েন্স অফ সেন্টেন্সেস, সেটা তোমাদেরকে দুটো দেওয়া হবে আউট অফ 35। এবারে এই টাইপস অফ ভ্যারাইটিস যেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো কিছুটা চিন্তা করছো এই কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না, ওই কোশ্চেনটার প্যাটার্নটা ঠিক বুঝতে পারছি না, কিরকম ধরনের কোশ্চেন আসবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি বললাম ক্লাসের শেষে আমি প্রত্যেকটা মানে 8 টাইপস অফ কোয়েশ্চেন্স কিন্তু এক একটা করে এক্সাম্পল আমি দিয়ে দেবো কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। চলো এবার মেন টপিকে আসা যায়। হোয়াট ইজ মেন বাই সাইকোলজি। সাইকোলজি ইজ আ সাবজেক্ট উইচ ইজ ইনক্রিজিংলি ইন ডিমান্ড, মানে খুব তাড়াতাড়ি এই সাবজেক্টটা কিন্তু খুব দ্রুত ফ্লারিশড হয়েছে এবং ফিলোসফি থেকে ফ্লারিশ হয়েছে। সাইকোলজি ইন্টারেস্ট পিপল বিকজ ইট আস্কস কোয়েশ্চেন দ্যাট টাচ ভার্চুয়ালি এভরি অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। মানে আমরা পড়তে পড়তে আমরা জানবো কিন্তু যে সাইকোলজিটা কিন্তু আমাদের জীবনের অনেকগুলো ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি। সেই তথ্যগুলো, সেই নীতিগুলো, সেই ধারণাগুলো কিন্তু আমরা
প্রয়োগ করে কিন্তু আমাদের লাইফটাকে খুব সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারি। দিস ফাস্ট গ্রোয়িং সাবজেক্ট ইজ অ্যান অফশুট অফ ফিলসফি। সাইকোলজি অ্যাকচুয়ালি ইজ আ চাইল্ড অফ ফিলসফি। ফিলসফি থেকেই সেটা বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে সেটা অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে সেটা একটা আলাদা সাবজেক্ট হিসেবে এখন আমাদের কাছে পরিচিত। এবং কিভাবে আলাদা হয়েছে আমি জাস্ট পরের স্লাইডটাতে যাবো তোমাদেরকে বোঝানোর জন্য। উইথ দ্য প্যাসেজ অফ টাইম দ্য কন্টেন্ট অফ সাইকোলজি হ্যাজ অ্যাকোয়ার্ড এ সাইন্টিফিক নেচার অ্যান্ড ইট ইজ নো লঙ্গার বেসড অন স্পেকুলেশন। মানে আমরা সাইকোলজিটাকে ফিলোসফি থেকে আলাদা করে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা কিন্তু আমরা যেই থিওরিজগুলো, যেই লসগুলো, যে প্রিন্সিপালসগুলো আমাদের কাছে আছে এখন সাইকোলজিক্যাল, সেইগুলো কিন্তু অনেক সায়েন্টিফিক মেথডে, সায়েন্টিফিক রিসার্চের দ্বারা কিন্তু আমরা এই রেজাল্টে এসছি। The gradual change of this subject from philosophy to science has been responsible for the changes and its meaning and concept from time to time. একটু আগেই বললাম যে ফিলোসফি থেকে সেটা আলাদা হতে 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 অ্যাডভান্সমেন্ট হতে 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 নানা রকম সায়েন্টিফিক স্টাডি হতে হতে এমন একটা জায়গায় এসছি যেখানে কিন্তু সাইকোলজির একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়েছে। চলো এবার আমরা ডিফাইন করি সাইকোলজিতে। টোটাল 4টে স্টেপসে আমি এই ডেফিনেশনটাকে এগোবো। প্রথমে হচ্ছে সাইকোলজি ইন টার্মস অফ সোল। ডিফাইনিং সাইকোলজি ও দেয়ার অরিজিন মোস্টলি মিস্টিরিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল কনসেপ্ট। মানে যেহেতু প্রথমেই বললাম সাইকোলজি অরিজিনেটেড হয়েছে, এটা ফিলোসফি থেকেই আলাদা হয়েছে এবং সেই জন্য ফিলোসফি প্রথম যে ডেফিনেশনটা দেয়া হয়েছিল বোঝার জন্য হোয়াট ইজ সাইকোলজি, সেটা কিন্তু ফিলোসফার্সরাই সেটা ডিফাইন করেছিলেন। এবং ইটসেলফ সাইকোলজি মিনিংটাই হচ্ছে, দ্য ভেরি ওয়ার্ড সাইকোলজি মিনস দ্য স্টাডি অফ সোল অ্যাজ ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য টু গ্রিক ওয়ার্ড সাইকি মিন সোল অ্যান্ড লোগো সিগনিফাইং দ্য র্যাশনাল কোর্স অফ স্টাডি। মানে সাইকোলজি, psyche plus logos. Psyche means soul and logos is the rational study. মানে তুমি যুক্তি দিয়ে তুমি জিনিসটাকে অধ্যয়ন করার চেষ্টা করছো, দুটো মিলেই হচ্ছে সাইকোলজি। এবং সাইকোলজি তখন ডিফাইন করা হতো সিম্পলি স্টাডি অফ সোল দিয়ে। কিন্তু সেকেন্ড ডেফিনিশনটাতে আমরা এলাম যেখানে সাইকোলজি ইন টার্মস অফ স্টাডি অফ মাইন্ড। তার কারণ হচ্ছে এর আগে যেভাবে আমি সাইকোলজিকে ডিফাইন করতাম সেই ডেফিনেশনটা না ঠিকঠাকভাবে কংক্রিট ছিল না, কোথাও একটা আমরা আটকে যাচ্ছি। কিভাবে বলো তো? হোয়াট ইজ সোল? আমরা আত্মা যদি বলেই থাকি, সাইকিক আত্মা কিংবা সোল, আত্মাটা অ্যাকচুয়ালি কি আমরা না দেখেছি, না বুঝেছি, না ছুঁয়েছি। হাউ ক্যান ইট বি স্টাডিড? এবার যেটাকে আমি আছে না নেই, কোথাও একটা আমাদের মধ্যে বিশাল বড় কোয়েশ্চেন মার্ক, সেখানে আমরা কিভাবে সেটাকে স্টাডি করব সেখানেও একটা কোয়েশ্চেন মার্ক। The inability to find clear answers to such questions led some ancient Greek philosophers to define psychology as the study of mind. এখানে দেখতে পাচ্ছ তখনও কিন্তু এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার্সরাই ছিল। যখন স্টাডি অফ মাইন্ড বলে ডিফাইন করা হলো, স্টাডি অফ সোল থেকে চেঞ্জ করে, তখনও কিন্তু ফিলোসফারদের হাতেই ছিল, সাইকোলজি একদম আলাদা হয়ে যায়নি। সেখানে বলছে যেহেতু একটু ভেগনেস আছে, কোথাও একটা স্পষ্ট ভাব আছে সোলটাকে পরীক্ষা করা, সেই জন্য চলো এটাকে একটু চেঞ্জ করে আমরা বলি স্টাডি অফ মাইন্ড। এইভাবে ব্যাখ্যা করা হলো। অলদো দ্য ওয়ার্ড মাইন্ড ওয়াজ লেস মিস্টিরিয়াস এন্ড ভেগ দ্যান সোল। মানে আত্মা থেকে কিছুটা হলো মন ওয়ার্ডটা কিংবা মাইন্ড ওয়ার্ডটা কিন্তু কিছুটা হলো রিলেটেবল। মানে আমরা এটা ইউজ করে থাকি, আমার মন খারাপ, আমার মন ভালো, এইভাবে আমরা যেহেতু রিলেট করে থাকি নিজেদের সঙ্গে, সেই জন্য এটা একটুখানি লেস মিস্টিরিয়াস কিংবা লেস ওয়েগ। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরকম কোয়েশ্চেন্স অ্যারাইজ হতে লাগলো, হোয়াট ইজ মাইন্ড, হাউ ক্যান উই স্টাডি মাইন্ড। আমরা অ্যাকচুয়ালি মন যদি বলে থাকি তাহলে মনটাকে কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে অধ্যয়ন করব, সেইখানে একটা কিন্তু বিশাল বড় কোয়েশ্চেন মার্ক এসে গেল। কনসিকুয়েন্টলি দ্য ডেফিনেশন ওয়াজ অলসো রিজেক্টেড। মানে সেকেন্ড ডেফিনেশনটা যেটা স্টাডি অফ মাইন্ড, সেটাকে রিজেক্ট করে দেওয়া হলো। থার্ড ডেফিনেশন এবার কি এলো? থার্ড ডেফিনেশন যেটা এলো সেটা হচ্ছে স্টাডি অফ কনসিয়াসনেস, চেতন তা অধ্যয়ন করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, the failure to define the term soul and mind persuaded the philosopher and psychologist. এইখানটা খেয়াল করবে, ফিলোসফার সঙ্গে সাইকোলজিস্টও চলে এলো যখন এটা স্টাডি অফ কনসিয়াসনেস হচ্ছে। কিভাবে আলাদা হচ্ছে দেখো, ফিলোসফি থেকে আস্তে আস্তে সে স্বাধীন হচ্ছে। ঠিক আছে,
তো সাইকোলজিস্ট টু সার্চ সাম আদার সুইটেবল ডেফিনিশন, এবং তারাও মাইন্ডটাকে যেহেতু ঠিকঠাক করে স্টাডি করতে পারছে না, কিভাবে স্টাডি করবে বুঝতে পারছে না, তখন আর একটা ডেফিনিশনের খোঁজে এলো, এবং সেখানে উইলিয়াম জেমস নামটা খুব মনে রাখবে, পরবর্তী ক্ষেত্রে আরো অনেকবার তার নাম শুনবে। এবং এর সাথে আমি এটাও বলে রাখি যে অনেক সাইকোলজিস্টদের নাম তোমরা শুনবে, এবং সেগুলো তারা কোন ফিল্ডে কি কাজ করে তারা বিখ্যাত হয়েছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই মুহূর্তে যখন তোমরা একদম প্রথম ক্লাস করছো, স্কুলেও হয়তো কয়েকটা ক্লাস করেছো, সেখানেও হয়তো নানা রকম মনোবিদের নাম শুনেছো, অনেক কনফিউজড হয়ে গেছো, কিন্তু আমি এখনই বলে রাখি ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমিও যখন তোমাদের মতন পড়তাম গুলিয়ে যেতাম একজনের নামের সঙ্গে আরেকজনের কাজ, কিন্তু যেটা যখন রিপিটেডলি পড়া হবে, মানে রিপিটেডলি এদের নামগুলো, এই সাইকোলজিস্টের নামগুলো বারে বারে তাদের কাজের মাধ্যমে আসবে, এবং তখন যখন বারবার করে তোমরা তাদের নামগুলো জানবে, খুব স্বাভাবিকভাবে জিনিসটা মনে থেকে যাবে। আচ্ছা চলো এবার প্রিন্সিপালস অফ সাইকোলজি বলে উনি একটি 1819 সালে বই পাবলিশ করেছিলেন, যেখানে সাইকোলজিকে উনি ডিসক্রাইব করেছিলেন একটা স্টেট অফ কনসিয়াসনেস বলে, ঠিক আছে। এরপরে উইলহেম উন্ড, উনি একজন জার্মান সাইকোলজিস্ট ছিলেন, উনি ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি ইউনিভার্সিটি অফ লাইপজিগে জার্মানিতে উনি স্ট্যাবলিশ করেছিলেন, এবং ওনার যে শিষ্য ছিলেন যার নাম ছিল এডওয়ার্ড টিচনার, তিনি সাইকোলজিকে কিন্তু সায়েন্স অফ কনসিয়াসনেস বলে ডিফাইন করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ কোয়েশ্চেন। প্রথম সাইকোলজির ল্যাবরেটরি কোথায় এস্টাবলিশ হয়েছে, কিংবা এভাবেও প্রশ্ন আসতে পারে যে উইলিয়াম উন্ড কত সালে ল্যাবরেটরি এস্টাবলিশ করেছেন, কিংবা এভাবেও প্রশ্ন আসতে পারে যে কে প্রথম জার্মানি লাইপজিগ শহরে ল্যাবরেটরি এস্টাবলিশ করেছেন, ঠিক আছে। তো এবার দেখো অ্যাকর্ডিং টু দি সাইকোলজিস্ট, মানে টিচনার আর উইলিয়াম উন্ড এর অনুসারে, দ্য ডিসক্রিপশন অ্যান্ড এক্সপ্লেনেশন অফ দ্য স্টেটস অফ কনসিয়াসনেস is the task of psychology which is usually done by the instrument of introspection, the process of looking within. এর আগে পর্যন্ত যখন স্টাডি অফ সোল আর স্টাডি অফ মাইন্ড নিয়ে ডিফাইন করা হচ্ছিল সাইকোলজিকে, কোথাও একটা ফিলোসফার্সরা আটকে যাচ্ছিলেন যে হাউ টু অ্যাকচুয়ালি স্টাডি মাইন্ড ওর হাউ টু অ্যাকচুয়ালি স্টাডি সোল। কিন্তু এইখানটা যখন ডিফাইন করা হচ্ছে সাইকোলজি স্টাডি অফ কনসিয়াসনেস বলে, তখন কিন্তু ওরা একটা একটু হলেও ল্যাব এস্টাবলিশ করেছেন, এবং একটু হলে তারা একটু কমপ্লিটনেসে এসছে যে এটাকে আমরা কিন্তু পরীক্ষা করতে পারি, ল্যাবরেটরি সেটিংসে আমরা এটাকে পরীক্ষা করতে পারি। কিভাবে পরীক্ষা করতে পারি? থ্রু দ্য প্রসেস অফ ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন অর্থাৎ অন্তর্দর্শন, মানে আমি নিজের ভেতরেই নিজের অন্তরে আমি দর্শন করছি, মানে নিজেকেই বুঝছি জানছি, সেটাকে ব্যাখ্যা করে প্রকাশ করছি, লুকিং উইদিন। আচ্ছা এবার দেখো সেই জন্যই এই ল্যাবটা তৈরি হয়েছিল। এই ছবিটা হচ্ছে ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি, যেটা আমি বললাম জার্মানির লাইপজিগ শহরে সেটা এস্টাবলিশ হয়েছিল। এবার এই যে স্টাডি অফ কনসিয়াসনেস, সেটা যে ল্যাবে টেস্ট করা হলো থ্রু দ্য প্রসেস অফ ইন্ট্রোস্পেকশন, এখানেও কিন্তু কোথাও না কোথাও মনোবিদরা সাইকোলজিস্টরা রেস্ট্রিক্টেড হয়ে গেলেন। কিভাবে রেস্ট্রিক্টেড হয়ে গেলেন দেখো, it has a very narrow range on the account of its not talking about the subconscious and the unconscious activity of mind. চেতনের অধ্যয়ন করা হচ্ছে এখানে স্টাডি অফ কনসিয়াসনেস অ্যাকর্ডিং টু উইলিয়াম উন্ড ল্যাবরেটরিতে, যেখানে স্টাডি অফ কনসিয়াসনেস বলা হচ্ছে, কিন্তু আমাদের পুরো মাইন্ডের মধ্যে কনসিয়াসনেস ইজ জাস্ট 1/10, 10/1 হচ্ছে চেতন অবস্থা, যেটা সচেতনভাবে আমরা জানছি বুঝছি। মানে আজকে যদি তোমাদের সামনে আমি কথাগুলো বলছি, আমি যথেষ্ট সচেতন অবস্থায় জেনে বুঝেই বলছি এই কথাগুলো, কিন্তু আমার পুরো স্ট্রাকচারের মধ্যে কিন্তু কনসিয়াস পার্ট ইজ জাস্ট 1/10 of the total part. বাকি যেই পার্টটা আছে সেইটা কিন্তু সাবকনশিয়াস আর আনকনশিয়াস মাইন্ড। খুব ছোট্ট করে বলি, সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে, মনে করো আমার মেমোরিজের মধ্যে অনেক রকম তথ্য আছে, অনেক রকম, যেরকম আমি আজকে যদি গুণ করি তাহলে আমাকে যোগের ব্যাপারগুলো জানতে হবে, মানে কোথাও না কোথাও কিভাবে যোগ করতে হয় সেই ইনফরমেশনসগুলো আমাদের
আমার কাছে স্টোরড আছে। তো আমার যখন প্রয়োগ করতে হচ্ছে তখন সেটা আমি সারফেস লেভেল, আমার কনসিয়াস লেভেলে এনে সেটাকে আমি কাজে লাগাচ্ছি। না হলে এটা কোথাও না কোথাও সেটা স্টোরড আছে আমার মেমোরি সিস্টেমে। সেটা হচ্ছে সাবকনসিয়াস। আনকনসিয়াস হচ্ছে যে আমার অনেক রকম ঘটনা, যেটা হয়তো আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, যেগুলো বেসিক্যালি অনুচিত। মানে আমরা সামাজিক প্রাণী, যেহেতু আমাদের অনেক ইচ্ছা এমন থাকে যেগুলো একদমই স্বীকৃতি পাওয়া যাবে না, কোথাও না কোথাও সেটা কনসিয়াস লেভেল থেকে ওটাকে ধাক্কা দিয়ে কোথাও একটা আমাদের আনকনসিয়াস লেভেলে পাঠিয়ে দেওয়া হয়। আমরা নিজেরাও সেই প্রসেসটা যে ইচ্ছা করে করছি সেটা নয়, কোথাও একটা আমাদেরকে বলা হয় যে এগুলো অনুচিত, এবং আমাদের অজান্তেই সেগুলো একটা আনকনসিয়াস, একটা বিশাল বড় বলতে পারো স্টোর হাউসের মতন সেখানে চলে যাচ্ছে, যেটা আমরা নিজেরাও জানছি না। এবং আনকনসিয়াসলি এরকম অনেক ডিজায়ার্স, অনেক ইচ্ছে, আকাঙ্ক্ষা, যেগুলো বললাম যে আনফুলফিলড ডিজায়ার্স, কিংবা এমন কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা যেগুলো একদমই সমাজ স্বীকৃতি দেবে না, সেরকম ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ধামাচাপা পড়তে পড়তে এটাও বলা হয় যে আমাদের যে নানা রকম মানসিক ভাবে যে আমাদের নানা রকম প্রবলেমস গুলো অ্যারাইজ হয়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স গুলো অ্যারাইজ হয়, এগুলো কিন্তু কোথাও না কোথাও একটা কনফ্লিক্ট তৈরি হয় যে এত আমি চাপা দিচ্ছি। মানে মনে করো খুব সিম্পল ভাবে যদি আমি বলি যে আমার দুঃখ কষ্টগুলো চাপতে চাপতে লোকের কাছে প্রকাশ না করতে করতে হয়তো এমন একটা সিচুয়েশন আমাকে ট্রিগার করলো যেখানে হয়তো আমি কান্নায় ফেটে পড়লাম, তাই তো? তো সেরকম ভাবেই বলে যে এই যে আনকনসিয়াসলি যে অনেক রকম ডিজায়ার্স বলো, আমার যেগুলো কামনা বাসনা বলো, সেগুলো রিপ্রেসড হতে 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 থ্রু ডিসঅর্ডার্স ওগুলোকে প্রকাশ পেতে হয়। অনেক সময় সেগুলো এইভাবেই ডিসঅর্ডার্স এর মাধ্যমে প্রকাশ পায়। তো যাই হোক, আমি খুব শর্টে তোমাদেরকে এখন বোঝালাম যে কনসিয়াস, সাবকনসিয়াস আর আনকনসিয়াস মানেটা কি। খুব ডিটেইলি বলতে গেলে কিন্তু এই ক্লাসটা খুবই কম পড়বে। মানে সিগমন্ড ফ্রয়েডের পুরো একটা ড্রিম অ্যানালিসিস সম্পর্কে পুরোটা বই পর্যন্ত আছে। যাই হোক, এইটাই এখানে যেটা বলা হচ্ছে যে কেন এই ডেফিনেশনটা রিজেক্ট করা হলো, সেটা হচ্ছে যে শুধুমাত্র কনসিয়াস লেভেলটাই তো টেস্ট করা হচ্ছে, এবং ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে কনসিয়াস লেভেলটা টেস্ট করার পদ্ধতি হচ্ছে ল্যাবে তোমার যা অনুভূতি হচ্ছে, তোমাকে তোমার সাইকোলজিস্ট, মনোবিদ কিংবা যে এক্সপেরিমেন্টটা করছে সে তোমাকে বলছে সেই অনুভূতিগুলো তুমি হয় মুখে বলো, না হলে তুমি লিখে আমাকে দাও। এটাই হচ্ছে প্রসেস অফ ইন্ট্রোস্পেকশন। ঠিক আছে, এবার দেখো, being entirely subjective, the introspection method for the study of the consciousness activities of mind was an unscientific method. এবার যে মনে করো পার্টিসিপেন্ট, মানে যার উপর টেস্টটা করা হচ্ছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার অনুভূতিগুলো বলো, এই টেস্টটা যখন করেছো কিংবা কোনো একটা স্টিমুলাস দেওয়া হলো, তুমি কিভাবে রিয়াক্ট করছো, কিরকম লাগছে তোমার স্টিমুলাসটা, এগুলো যখন তোমাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে, যখন সে এক্সপ্লেন করছে, হয় সে লিখে এক্সপ্লেন করছে নাহলে মৌখিকভাবে এক্সপ্লেন করছে, সেটা প্রচন্ডভাবে সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। মানে সে একটার পর একটা কথা বলছে, প্রত্যেকটা কথা যে খুব রেলিভেন্ট সেটাও নয়। তো সেখানটাকে যে কোথাও না কোথাও একটা মেজার করার জন্য অবজেক্টিভিটি হারিয়ে গিয়ে কিন্তু কোথাও একটা মানে এটা না, মানে অনেক সাবজেক্টিভ হলে প্রবলেমটা কি হয় যে তুমি অ্যাজ এ এক্সপেরিমেন্টার, কিংবা তুমি অ্যাজ এ টেস্টার, কিংবা তুমি অ্যাজ এ সাইকোলজিস্ট, তুমি তোমার মতন করে ব্যাপারটা দেখছো, এবং আরেকজন ওই সেম কথাগুলোই কিন্তু আরেকজন অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করতে পারে। এটাই হচ্ছে সাবজেক্টিভ হলে ব্যাপারগুলো ফ্লজে চলে আসে। মানে এই বাধাগুলো বেসিক্যালি সৃষ্টি হয়। আর একটা যেটা, এবং এই বাধাগুলো সৃষ্টি হলে, সাবজেক্টিভ হলে কি হয়, প্রচন্ড আনসাইন্টিফিক হয়ে যায়। অবজেক্টিভ না হলে সেটা আনসাইন্টিফিক মেথড হয়ে যাবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইট কুড নট ইনক্লুড দ্য স্টাডি অফ কনসিয়াসনেস অফ অ্যানিমালস। মানে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সাইকোলজি নিয়ে আরো চর্চা করব, শুধুমাত্র মানুষকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি না, আমরা মানুষের বাইরে প্রাণী, অন্য প্রাণীদেরকে নিয়েও পরীক্ষা নিরীক্ষা করি। তো এই কনসিয়াস লেভেল, মানে তুমি একটা নিশ্চয়ই কুকুরকে দিয়ে বলবে না যে বলো তো, ব্যাখ্যা করো তো তোমার কেমন লাগলো, মানে সেই কাজগুলো করতে পারো। তার মানে কি তার আমি চেতনা কিংবা তার আমি আচরণ আমি পরীক্ষা করতে পারবো না? ডেফিনেটলি পারবো। তো এই কারণে কিন্তু এই স্টাডি অফ কনসিয়াসনেস ব্যাপারটা রিজেক্ট করে দেওয়া হয়। ফোর্থ ডেফিনেশন, যেটা এখনো পর্যন্ত ভ্যালিড, এই ডেফিনেশনটা নিয়ে পর্যন্ত আমরা চলছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে ইন টার্মস অফ স্টাডি অফ বিহেভিয়ার। From the 19th century onwards, with the advent of the modern era of scientific investigation and thought, psychology began to be defined in terms of study of behavior. মানে
টার্মস অফ বিহেভিয়ার হিসেবে সেটাকে ডিফাইন করার চেষ্টা করা হলো। বনবিদরা সেভাবে ডিফাইন করার চেষ্টা করলেন, কারণ আগের তিনটে যে ডেফিনিশন ছিল সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবং কি কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেটা আমি আগের স্লাইডেই বলেছি তোমাদের। আচ্ছা, উইলিয়াম ম্যাকডুগাল, a British psychologist, was the first to define psychology as science in his book Physiological Psychology. উইলিয়াম ম্যাকডুগাল প্রথম, মানে সাইকোলজি যে একটা বিজ্ঞান, সাইকোলজি অ্যাজ এ সায়েন্স হিসেবে প্রথম উনি বললেন ওনার বই ফিজিওলজিক্যাল সাইকোলজিতে। লেটার ইন 1908 ইন হিজ বুক, তারই বইতে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজিতে হি অ্যাডেড দ্য ওয়ার্ড বিহেভিয়ার, মানে তারপরের যে বইটা সোশ্যাল সাইকোলজি বইটাতে তিনি বিহেভিয়ার ওয়ার্ডটা উনি ইউজ করলেন। এবং পরে 1949-এ আর একটি ওনার বই, যেখানে আউটলাইন অফ সাইকোলজিতে তিনি এইভাবে ডিফাইন করলেন সাইকোলজিকে কিভাবে, সাইকোলজি ইজ আ সায়েন্স which aims to give us better understanding and control of behavior of organism as a whole, মানে এমন একটি বিজ্ঞান যেটা আমাদের আচরণকে আরো ভালোভাবে বোঝার এবং নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়। আচ্ছা, এবার দেখো পিলসবেরিও এরকম ভাবে ডিফাইন করেছেন সাইকোলজিকে। কিভাবে ডিফাইন করেছেন, সাইকোলজি মে বি মোস্ট স্যাটিসফ্যাক্টরিলি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে, পিলসবেরি এটাকে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বলে উনি ডিফাইন করেছেন। এবং 1913, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জেবি ওয়াটসন, ফাদার অফ বিহেভিয়ার। তোমরা অনেকগুলো স্কুলস পড়বে সাইকোলজির, এবং সেখানে বিহেভিয়ার স্কুলের উনি ফাদার ছিলেন, জনক ছিলেন। তো জেবি ওয়াটসন আলটিমেটলি সাইকোলজিকে পিলসবেরি ডেফিনিশনটাই উনি রাখলেন, কিন্তু সেখান থেকে হিউম্যান কথাটা উনি কেটে দিলেন, সায়েন্স অফ বিহেভিয়ার বলে উনি ডিফাইন করলেন। কারণ আচরণ শুধুমাত্র হিউম্যান বিহেভিয়ারের মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাকর্ডিং টু জেবি ওয়াটসন, আচরণ মানে এভরি লিভিং অর্গানিজমের আচরণের কথা, বিহেভিয়ারের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো, the discussions on the definition of psychology clearly shows that the meaning and the concept of subject has changed frequently depending upon whether it is based on philosophical or scientific thinking. এই যে দেখো, চারটে ডেফিনিশন বললাম, কিভাবে কিভাবে ডেভেলপমেন্ট হলো, কিভাবে কিভাবে ফিলোসফি থেকে আলাদা হলো সাইকোলজি। এবার এইখানটা কিন্তু সম্পূর্ণভাবে সাইকোলজি বিহেভিয়ার, সায়েন্স অফ বিহেভিয়ার ডেফিনিশনের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে গেল। সেই জন্য উদ্বাদ বলছে একটা কথা, যে ফার্স্ট সাইকোলজি লস্ট ইটস সোল, সোল বলে স্টাডি অফ সোল বলে ব্যাখ্যা করা হয়েছিল, সেটাকে হারালো। দেন ইটস মাইন্ড, স্টাডি অফ মাইন্ড, সেই ডেফিনেশনটাকেও সে আর প্রয়োগ করছে না, ব্যবহার করছে না। দেন ইট লস্ট ইটস কনসিয়াসনেস, কনসিয়াসনেস বলেও যে আমরা ব্যাখ্যা করছিলাম সাইকোলজিকে, সেটাকেও আর ইউজ করা হচ্ছে না। ইট স্টিল হ্যাজ বিহেভিয়ার অফ এ সর্ট, মানে এখন আপাতত আমরা স্টাডি অফ বিহেভিয়ার, সায়েন্স অফ বিহেভিয়ার বলেই সাইকোলজিটাকে ডিফাইন করছি। চলো, সাইকোলজি ক্যান দাস বি ডিফাইন অ্যাজ সায়েন্স অফ বিহেভিয়ার অর সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এই যে বললাম সায়েন্স অফ বিহেভিয়ার, জেবি ওয়াটসন। তো তোমরা ডেফিনেশন অফ সাইকোলজি বললে কিন্তু জেবি ওয়াটসনের ডেফিনেশনটা দিতে পারো খুব ভালোভাবে, কিংবা এটাকে আরেকভাবেও বলা যায় সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস। আমরা যা কিছু অ্যাক্টিভিটিস করছি না কেন, সেটারই একটা সায়েন্টিফিক স্টাডি, সায়েন্টিফিক প্রসিজিয়ারে স্টাডি করাটাই হচ্ছে সাইকোলজিকে আমরা সেভাবেই ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, দ্য কোয়েশ্চেন রিমেন্স আনআনসার্ড। এবার যেই কোয়েশ্চেনগুলো এই ডেফিনেশনের পরে যেই কোয়েশ্চেনগুলো রাইজ হলো, সেটা হচ্ছে হোয়াট ডু উই অ্যাকচুয়ালি মিন বাই দ্য টার্ম বিহেভিয়ার। এই যে আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান কিংবা সায়েন্স অফ বিহেভিয়ার বললাম আমি, অ্যাকচুয়ালি আচরণটি কি, কিভাবে ব্যাখ্যা করবে? ঠিক আছে, হোয়াট ইজ বিহেভিয়ার, হোয়াট ইজ দ্য নেচার অফ সাইকোলজি, সাইকোলজিটাও কি, আমি সায়েন্স কথাটা কিন্তু এনেছি। দেখো, সায়েন্স অফ বিহেভিয়ার, আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, বিজ্ঞান যখন আমি এনেছি, তাহলে নেচার অফ সাইকোলজিটা কি অ্যাকচুয়ালি সায়েন্স? ইজ ইট আ সায়েন্স? ইফ ইয়েস, দেন হোয়াট কাইন্ড অফ সায়েন্স ইট ইজ। এবার দেখো, যদি আমি মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলে থাকি, তাহলে কি সেটা সত্যি সত্যি বিজ্ঞান? এইখানটাই হয়তো তোমরা বুঝতে পারছো। তোমরা ক্লাস 10 পর্যন্ত, এখন যদি তোমাদের যদি কারো লাইফ সায়েন্স, বায়োলজি না থাকে কিংবা কেমিস্ট্রি না থাকে, 10 পর্যন্ত তো তোমরা ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স এগুলো সব পড়েছো, কিছুটা হলেও হয়তো বুঝতে পারছো যে সেগুলোও সায়েন্স, সাইকোলজিকেও সায়েন্স বলা হচ্ছে। দুটো কি এক? কোথাও একটা মনে হচ্ছে দুটো পুরোপুরি এক নয়। তো কোথায় সেটা ডিফারেন্ট কিংবা কোথায় সেটা এক, আমি এক্ষুনি তোমাদেরকে বলবো। চলো, আগে বিহেভিয়ারটাকে ডিফাইন করে দিই। মিনিং অফ দ্য টার্ম বিহেভিয়ার, উডওয়ার্ড বলেছেন বিহেভিয়ারকে ব্যাখ্যা করার জন্য, এনি ম্যানিফেস্টেশন অফ লাইফ ইজ অ্যাক্টিভিটি অ্যান্ড বিহেভিয়ার ইজ দ্য কালেকটিভ নেম ফর দিস অ্যাক্টিভিটিস। মানে যা কিছু প্রকাশ হচ্ছে না কেন,
ঠিক আছে? যা কিছু রিফ্লেকশন হচ্ছে না আমাদের যা যে কোনো অ্যাক্টিভিটিসের আউটকাম কিংবা ম্যানিফেস্টেশন বহিঃপ্রকাশ হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? এইসব অ্যাক্টিভিটিসগুলো মিলেই হচ্ছে আমরা তাদেরকে আচরণ বলে থাকি। দেয়ারফর দ্য টার্ম বিহেভিয়ার ইনক্লুডস, এবার যে কোনো অ্যাক্টিভিটিস এর কথা বলা হচ্ছে, মানে অ্যাক্টিভিটিস মানে আমি হাতটা যে এরকম ভাবে নড়াচ্ছি এটাই যে অ্যাক্টিভিটি তা নয়, আমার চিন্তা শক্তিটাও কিন্তু অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। এবং আমি চিন্তা করে তোমাদের সঙ্গে যে আমি এতগুলো কথা বলছি, আমার কিন্তু ব্রেনের মধ্যেও সেই থট প্রসেসগুলো, সেই থিঙ্কিং প্রসেসগুলো কিন্তু চলছে, তারপরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে কথাগুলো বলছি। তো অ্যাক্টিভিটি মানে শুধু সীমিত ফিজিক্যালি অ্যাক্টিভিটিগুলো করছি সেটা কিন্তু নয়। 3 types of activities there are. Therefore, the term behavior includes all the motor or cognitive activities. এই যে মোটর কনেক্টিভ অ্যাক্টিভিটিস মানে আমি ফিজিক্যালি যে হাত পা নড়াচ্ছি সেটাকে বলা হয় কনেক্টিভ অ্যাক্টিভিটিস, লাইক ওয়াকিং, ডান্সিং, এই যে আমি হেঁটে বেড়াচ্ছি, কেউ নাচলে সেটা কনেক্টিভ অ্যাক্টিভিটি হচ্ছে, সুইম করলে হচ্ছে। কগনিটিভ অ্যাক্টিভিটিস মানে চিন্তন প্রক্রিয়া। কি ধরনের চিন্তন প্রক্রিয়া? এই যে আমি থিঙ্কিং করছি, চিন্তা করছি, ইমাজিন করছি, কল্পনা করছি, রিজনিং করে কোনো কথাগুলো বলছি, কোনো একটা জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমসের জন্য আমি সেটা ভাবছি কিভাবে করতে হবে, সবকটাই কিন্তু কগনিটিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এবং অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটিস হচ্ছে আমার অনুভূতিগুলো, মানে আমি আনন্দিত নাকি না আমি খুব দুঃখিত নাকি না আমি প্রচন্ড রেগে আছি, মানে কোনো কিছু একটা উদ্দীপকের প্রতি আমি প্রতিক্রিয়া জানালেই কিন্তু আমার একটা ভালো লাগা একটা খারাপ লাগা হতেই হবে। তো সেইগুলো সব কিন্তু অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এবং এই 3টে দিক মিলেই, 3টে মাত্রা মিলে, 3টে ডিমেনশন মিলেই কিন্তু আলটিমেটলি আমাদের বিহেভিয়ারটা, মানে বিহেভিয়ার ইনক্লুডস অল দ্য 3 ডাইমেনশনস। What are the 3 dimensions? Cognitive, affective, conative. চিন্তন, অনুভূতি, ক্রিয়া। চলো এবার দেখো, এই যে এই 3টে মাত্রা অফ বিহেভিয়ার আমি বললাম, সেটা this includes not only conscious behavior and activities of human mind, but also the subconscious and the unconscious. It hence covers not only the overt but also the covert behavior, including all our inner experiences and mental processing. এই যে 3টে মাত্রা আমি বিহেভিয়ারের বললাম, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যে সচেতন অবস্থা মানে আমার কনসিয়াস লেভেলটাকেই যে সে ব্যাখ্যা করছে সেটা নয়, আমার যে সাবকনসিয়াস পার্ট, আমার যে আনকনসিয়াস পার্ট, সেটাকে নিয়েও কিন্তু আমার আচরণ, ঠিক আছে? আমার কোথাও কোথাও একটা চিন্তাধারা, কোথাও কোথাও আমি শিখেছি জিনিসটা, কোথাও কোথাও আমার নলেজ, কোথাও কোথাও আমার এক্সপিরিয়েন্সেস গুলো যেগুলো স্টোর্ড আছে সেগুলোও কিন্তু আমার আচরণকে প্রভাবিত করে। আমার যে ধরনের আমি বই পড়বো, যে ধরনের আমি সিনেমা দেখবো, যেই ধরনের আমি গান শুনতে ভালোবাসি, যেই ধরনের আমি বন্ধু বান্ধব রাখতে ভালোবাসি, সবটা মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি অ্যাজ ইট ইজ আ হোল আমার বিহেভিয়ারটা কিন্তু ওই সব কটা পয়েন্টসের দ্বারা, ওই সব কটা কারণের দ্বারা কিন্তু আমার বিহেভিয়ারটা প্রভাবিত হবে, ঠিক আছে? তো সেই জন্য বলা হচ্ছে যে এটা শুধুমাত্র যে বাহ্যিক ওভার্ট বিহেভিয়ার তা নয়, এটা অনেকটাই কিন্তু কোভার্ট বিহেভিয়ার, মানে অনেক রিজনস আছে আমার ভেতরে যেটা হয়তো বাইরে প্রকাশিত হচ্ছে না, কিন্তু সেই কারণের জন্য, সেই ফিলিংসের জন্য, সেই থট প্রসেসের জন্য কিন্তু আমার বিহেভিয়ারটা যেটা প্রকাশিত হচ্ছে তার পিছনে কিন্তু ওই রিজনসগুলো সমানভাবে কিন্তু দায়ী কিংবা ইনফ্লুয়েন্স করে। It is not limited to the study of human behavior. The behavior of animals, insects, birds, and even plants also comes within the purview of psychology. এই যে বললাম যে আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, জেবি ওয়াটসন বলেছিলেন যে এই আচরণটি প্রত্যেকটা লিভিং অর্গানিজমেরই আচরণ বলা হচ্ছে, এখানে কিন্তু পার্টিকুলারলি হিউম্যান বিহেভিয়ারের কথা বলা হচ্ছে না। আচ্ছা, the term behavior refers to the entire life activities and experiences of all living organisms. সবশেষে আমরা এটাই বলতে পারি তাহলে বিহেভিয়ারটা কি, যা কিছু অ্যাক্টিভিটিস করি না কেন সেই অ্যাক্টিভিটিস গুলো রেগুলেটেড হচ্ছে, আমি 3টে মাত্রার কথা বললাম, কগনিটিভ, কোনেটিভ, অ্যাফেক্টিভ। ওভার্ট কোভার্ট বিহেভিয়ারের ব্যাপারে বললাম, কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াসের ব্যাপারে বললাম। সব কিছু মিলিয়ে কিন্তু একসাথে একত্রিত হয়ে কাজ টাজ করে আলটিমেটলি আমার অ্যাক্টিভিটিসে সেটা প্রতিফলন হচ্ছে, সবটা মিলিয়েই কিন্তু আচরণ। এবার আমি আসছি, এই যে বললাম মানব আচরণ, এবং মানব আচরণ শুধু নয়,
প্রত্যেকটা লিভিং বিংস এর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান কথাটা আনলাম। ওখানেই আমি বললাম যে সাইকোলজিকে কিন্তু ডেফিনেশনের সময় সায়েন্স কথাটা, বিজ্ঞান কথাটা আমরা অ্যাপ্লাই করছি। এবার আমরা নেচার অফ সাইকোলজিতে যাব, যে দ্য নেচার অফ সাইকোলজি ইজ কোয়াইট সায়েন্টিফিক অ্যান্ড ইট হ্যাজ বিন recognized by eminent psychologists and thinkers because of the following points mentioned below। মানে এই যে এটা যেভাবে স্টাডি করা হয়েছে, যেভাবে রুলস রেগুলেশনস বলো, প্রিন্সিপালস বলো, লস গুলো যেগুলো এস্টাবলিশ হয়েছে সেগুলো প্রচন্ড সায়েন্টিফিক্যালি সাইকোলজিস্টরা অনেক রকম স্টাডি করে এনেছেন। তো এই জন্যই এনারা বলছেন যে এটা যথেষ্টভাবেই একটি সায়েন্স, বিজ্ঞান। দেখো বিজ্ঞানের সঙ্গে কোন কোন পয়েন্টসে মিল হচ্ছে, মিলে যাচ্ছে দেখি আমরা। সাইকোলজি possesses a well organized theory which is supported by relevant psychological laws and principles। যা যা ওয়েল অর্গানাইজড থিওরিজ আছে, মানে তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন চ্যাপ্টার্স গুলো পড়বে অনেক লস, অনেক থিওরিজ পড়বে, সেগুলো কিন্তু অনেক প্রিন্সিপালস লস গুলো দিয়ে মানে এই থিওরিজ গুলো সাপোর্ট করা হয়। It has its applied aspects in the form of various branches of applied psychology। হ্যাঁ, এই যে লস গুলো, এই যে থিওরিজ গুলো, এই যে প্রিন্সিপালস গুলো আছে সেগুলো কিন্তু আমরা ভ্যারিয়াস ফিল্ডসে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তোমাদের অ্যাপ্লাইড সাইকোলজি সম্পর্কে ব্রাঞ্চেস অফ সাইকোলজির মধ্যেই তোমরা পড়বে। সেখানে তোমরা নানা রকম ক্ষেত্রে, মানে এই যে আমি পড়াচ্ছি তোমাদেরকে সেটাও এডুকেশনাল সাইকোলজির মধ্যেই পড়ে। কিভাবে একটি মানুষকে পড়ালে কিংবা কিভাবে একটি ব্যক্তি পড়লে ভালোভাবে মনে রাখতে পারবে, এটাও কিন্তু একটা অ্যাপ্লাইড ফিল্ড অফ সাইকোলজি। ঠিক আছে? আচ্ছা, ইট বিলিভস দ্যাট এভরি বিহেভিয়ার হ্যাজ ইটস রুটস অ্যান্ড ফ্যাক্টরস কজিং, ইনফ্লুয়েন্সিং এন্ড নার্চারিং ইট। কজ অ্যান্ড এফেক্ট মানে কোনো কিছু ঘটনা যদি আমি দেখছি, সেই ঘটনার পিছনে কারণটা কি, মানে কার্য এবং কারণ, যেটা সায়েন্সে দেখা হয় সাইকোলজির ক্ষেত্রেও কিন্তু হয়, যেখানে কোনো একটি আচরণ সেটি কেন হচ্ছে, আমরা অ্যাজ এ সাইকোলজি স্টুডেন্ট, আমরা অ্যাজ এ বিইং ইন আ স্ট্রিম সাইকোলজির, সেখানে কিন্তু আমরা সবসময় উই সার্চ দ্য ট্রুথ বিহাইন্ড দ্য কজ, উই সার্চ দ্য রুটস। এর কারণটা কি, একটি আচরণ যদি এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা মনে হচ্ছে একটু ডেভিয়েন্ট, সেটার কারণটা কি আমরা সবসময় সেটা খুঁজি, সায়েন্সেও সেটা খোঁজা হয়। Subjective ideas and opinions are not considered significant in the study of behavior in psychology. It emphasizes the search of truth by advocating objectivity, reliability and ভ্যালিডিটি ইন দ্য অ্যাসেসমেন্ট অফ বিহেভিয়ার। এই যে পুরোটাই দেখতে পাচ্ছ যে আমরা বিহেভিয়ারকেই তো অ্যাসেসমেন্ট করছি, সায়েন্স অফ বিহেভিয়ার, যেটা আমি আগেই ডিফাইন করে বললাম। তো এই যে আচরণটাকে কিন্তু আমরা যে পরীক্ষা নিরীক্ষা করছি সবসময় একটা সায়েন্টিফিক মেথডে করি। আমরা দেখি যে এটার মধ্যে অবজেক্টিভিটি আছে কিনা, সাবজেক্টিভিটি মানে প্রচুর ব্যাখ্যা করে জিনিসটা হলে পুরো ইন্টারপ্রিটেশনে অনেকটা গন্ডগোল হয়ে যায়। তো আমরা দেখবো অবজেক্টিভিটি আছে কিনা, রিলায়েবিলিটি আছে কিনা। রিলায়েবিলিটি মানে হচ্ছে যে সে কতটা কনসিস্টেন্সিতে কোনো একটা ফলাফল আসছে, মানে আজকে যদি আমার এরকম একটা ফলাফল হয়, সেটা সেই ফলাফলটা রিপিটেড হচ্ছে নাকি, একটা কনসিস্টেন্সি, একটা প্যাটার্ন আছে নাকি। ভ্যালিডিটি মানে হচ্ছে আজকে যদি আমি আচরণের ঠিক এই দিকটা পরিমাপ করতে চাই, মনে করো আমি কারো ব্যক্তিত্ব পরিমাপ করতে চাই, যে সেটা কি আদৌ এই টেস্টটা প্রয়োগ করার পরে কি আদৌ সেটা ব্যক্তিত্ব পরিমাপ করছে না অন্য কিছু পরিমাপ করে ফেলছে। তো এই যে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, অবজেক্টিভিটি, এই তিনটেই কিন্তু সায়েন্টিফিক স্টাডির মধ্যে থাকা উচিত, এবং সাইকোলজিক্যাল রিসার্চার্স যারা করে তারা কিন্তু এই তিনটে জিনিস নিশ্চিত করে যে আছে কিনা টেস্টের মধ্যে। আচ্ছা, the method and technique employed in the study of behavior in psychology are quite scientific। এটা অলরেডি বললাম, মেথডসটা যারা প্রসিজিয়ার যেটা অ্যাপ্লাই করা হয় যথেষ্ট সেটা বৈজ্ঞানিক, সায়েন্টিফিক। স্টেপ লাইক অ্যানালিসিস অফ বিহেভিয়ার, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, objective observations or control experimentation, deduction, verification, generalization, এইগুলো সব স্টেপস, মানে একটা টোটাল এক্সপেরিমেন্ট, একটা টোটাল সাইকোলজিক্যাল টেস্ট কি কি ধাপে আমরা করব, মানে আচরণটাকে যে আমরা স্টাডি করব, সেই আচরণটাকে কি কি স্টেপসে আমরা আচরণ করব, সেই প্রসিজিয়ার্সগুলো এখানে আছে। এটাকে না তোমাদেরকে আমি ডিটেলসে বলছি না, এই কারণেই ডিটেলসে বলছি না, কারণ এই প্রত্যেকটা জিনিসই তোমরা ঠিক সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়বে, যেখানে তোমরা সাইকোলজিক্যাল মেথোডোলজি নিয়ে আলোচনা করবে। তো এই স্টেপসগুলো আমি অনেক ডিটেলে তোমাদেরকে বলবো। আপাতত এটাই মনে রাখো যে এই প্রসেস দিয়ে যখন যাচ্ছে কোনো একটা স্টাডি, তাহলে সেটাকে আমরা বলতেই পারি ইট ইজ আ সায়েন্টিফিক ওয়ে অফ স্টাডিং আর বিহেভিয়ার।
The result of the study of behavior are always open to verification and under similar condition by other experimenters and observers. মানে এই যে নানা রকম প্রসিজিয়ারের মাধ্যমে যে আমি রেজাল্টে এলাম আর কি, সেই রেজাল্টটা অন্য কোনো রিসার্চার, অন্য কোনো সাইকোলজিস্ট কিন্তু সেটাকে টেস্ট করতে পারবে, তার জন্য সেটা ওপেন। দিস রেজাল্ট মে বি অ্যাকসেপ্টও হতে পারে, সেই রেজাল্টটা মডিফাইডও হতে পারে, আর অল্টারও হতে পারে ইন দ্য লাইট অফ দ্য লেটেস্ট ডেটা অ্যান্ড ফাইন্ডিং। মানে অনেক সময় কি হয়, আমাদের নানা মানে প্রতি মুহূর্তে নানা রকম রিসার্চেস হচ্ছে এবং অনেক পুরনো রিসার্চকে আরো বেশি মডিফাইও করা হয়েছে নতুন নতুন ফাইন্ডিংসের দ্বারা। তো সেরকম ভাবে অনেক রকম সায়েন্টিফিক রিসার্চ আছে, সেটাই রেখে দেওয়া হয়, সেটাই বাদ বাকি রিসার্চার্সরা মানে, কিংবা সেখানেও কিছু পরিবর্তন করে দেওয়া হয়, কিংবা কোথাও কোথাও কিছু একটা যেন বলে যে না এটা এরকম ছিল কিন্তু এখন এটা এই মুহূর্তে এই সময়কালে হয়তো সেটা প্রযোজ্য নয়, এভাবে সেটা পরিবর্তন করা হয়েছে। The established fact, principles and laws of behavior in psychology enjoy universal applicability in practical life. এই যে বললাম অ্যাপ্লাইড সাইকোলজির একটা ফিল্ড, এই যে লজ, এই যে প্রিন্সিপালস, নানা ধরনের যেগুলো রিসার্চার্স ফাইন্ডিংসরা খুঁজে বার করেছেন, সেই প্রিন্সিপালসগুলো ওনারা এস্টাবলিশ করেছেন, সেগুলো কিন্তু আমরা নানা ফিল্ডে কিন্তু প্রয়োগ করতে পারি। এবং এরকম ভাবেই কিন্তু সায়েন্সেও দেখেছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট হলে কিন্তু আমরা সেটাকে নানা রকম ভাবে বারবার এক্সপেরিমেন্ট করে কিন্তু দেখি যে রেজাল্টটা আমাদের সেরকম ভাবে আসছে কিনা। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন অফ বিহেভিয়ার ইজ পসিবল থ্রু সাইকোলজি। We may make dependable prediction about the organisms in the light of its studied behavior. মানে আমরা প্রেডিক্টও করতে পারি, মানে এরকম যদি একটা ফলাফল হয় তার মানে আমরা বলতেই পারি যে সাধারণত এরকম ফলাফল হচ্ছে। বারবার টেস্ট করে যদি আমরা একই ধরনের রেজাল্ট পাই আর কি সিমিলার রেজাল্ট পাই, তাহলে আমরা প্রেডিক্টও করতে পারি যে এরকম একটা কন্ডিশনে, এরকম একটা পরিস্থিতিতে একটি মানুষ হয়তো এরকম একটা আচরণ করলেও করতে পারে। পসিবিলিটিস আর দেয়ার। আচ্ছা এবার দেখো, তো এই আগের যে পয়েন্টগুলো আমি ডিসকাস করলাম তাতে তো আমরা অনেক বিজ্ঞানের সঙ্গে আমরা সাইকোলজির মিল খুঁজে পেলাম, আর সেখান থেকে আমরা সিদ্ধান্তে এলাম যে সাইকোলজিকে আমরা বলতেই পারি যে মনোবিদ্যা অ্যাকচুয়ালি বিজ্ঞান, মনোবিজ্ঞান। কিন্তু সেটা কিরকম ধরনের বিজ্ঞান, ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ সায়েন্স ইজ সাইকোলজি। পজিটিভ সায়েন্সেস মানে যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এরকম ধরনের সায়েন্সেস। ফ্যাক্টস, স্টাডি ফ্যাক্টস অ্যাজ দে আর, মানে তারা সেটাই স্টাডি করে যেভাবে ফ্যাক্টস গুলো আছে, ঠিক আছে। অ্যান্ড হ্যাভ লিটল অর নো কনসার্ন উইথ হোয়াট অট টু বি, মানে কি হতে পারে সেইটা নিয়ে খুব একটা কনসার্ন নয়। এবং সাইকোলজি ইন দ্য সেন্স ফলস ইন দ্য ক্যাটাগরি অফ পজিটিভ সায়েন্স, মানে তারাও কিন্তু যেটা ঘটছে তার পিছনে যে কার্যকারণ কথাটা বললাম, সেই কার্যকারণটাই কি কিন্তু সন্ধান করছে, রিজনস গুলো খুঁজছে যে আচরণের কি রিজন হতে পারে যে এই আচরণটা এই পার্টিকুলার সিচুয়েশনে হচ্ছে, তাহলে আমি এটাকে পজিটিভ সায়েন্স বলতেই পারি। এবার কি ধরনের পজিটিভ সায়েন্স দেখো, এখানে বলছে হোয়াট কাইন্ড অফ পজিটিভ সায়েন্স ইজ সাইকোলজি। সাইকোলজি ইজ এ বিহেভিয়ারাল সায়েন্স which deals with the behavior of organism. সায়েন্স বললাম কিন্তু এটাকে আমি বিহেভিয়ারাল সায়েন্স বলছি কারণ আর 5টা সায়েন্সের মধ্যে মনে করো আজকে আমার সামনে যদি একটা বাক্স থাকে, মনে করো সেই ছোট্ট একটা বক্সের 12 সেন্টিমিটার তার লেন্থ, আর কি সেটা তুমিও মেজার করলে 12 সেন্টিমিটার হবে আর আমিও মেজার করলে সেটা 12 সেন্টিমিটার হবে, রাইট, স্কেল দিয়ে। কিন্তু এখানে যেহেতু আমি বিহেভিয়ার নিয়ে স্টাডি করছি, আচরণ নিয়ে স্টাডি করছি লিভিং অর্গানিজমে, সেই জন্য বিহেভিয়ার ইজ কোয়াইট ডাইনামিক অ্যান্ড আনপ্রেডিক্টেবল। মানে আচরণ প্রচন্ডভাবে প্রেডিক্টেবল করা যায় না, কারণ এই মুহূর্তে আজকে এই সময় আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় যদি একরকম ভাবে বিহেভিয়ার করে থাকি, কিংবা তুমি তোমার মা বাবার সামনে যদি এখন এই মুহূর্তে একরকম আচরণ করে থাকো, তাহলে কালকে ঠিক সেম সিচুয়েশনে তুমি যে এই একই রকম ভাবে আচরণ করবে তা নয়, করতেও পারো, তোমার মন খারাপও থাকতে পারে, তোমার মন এর থেকে আরো বেশি ভালো থাকতে পারে, নানা রকম ভাবে হতে পারে। কি হতে পারে আমি নিজেও জানি না, কারণ
সিচুয়েশন ওয়াইজ, স্টিমুলাস ওয়াইজ তুমি কিভাবে বিহেভ করবে সেইটা কিন্তু ডিপেন্ড করে। মানে আমার আচরণটা কিন্তু প্রচন্ড ভাবে আমি আনপ্রেডিক্টেবল বলবো, নিশ্চিত করে কিন্তু আমি একদমই বলতে পারি না যে আমার এই সেম সিচুয়েশনে, মানে যদি বক্সটা 12 সেন্টিমিটারের হয় সেটা সর্বক্ষেত্রেই 12 সেন্টিমিটার হবে, কিন্তু আমার আচরণটা সেম স্টিমুলাসের জন্যও কিন্তু একদম সেম বিহেভিয়ার প্রত্যেকটা সিচুয়েশনে হবে না। এবং সেই কারণেই methods of study are also not as absolute and objective as those adopted by the natural sciences, although constant effort are being made to make this technique and approach as objective, exact and accurate as possible. অনেক সময় যেহেতু আমরা আচরণ নিয়ে গবেষণা করছি, আচরণ নিয়ে অধ্যয়ন করছি, আচরণকে আমরা স্টাডি করছি, অনেক সময় আচরণ যেহেতু আনপ্রেডিক্টেবল, সেই জন্য অনেক সময় আমরা কিন্তু খুব বেশি ভাবে অবজেক্টিভিটি নিয়ে টেস্ট করা প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু সম্ভব হয় না। Thus it may in a true sense of the term be called as an developing positive science। মানে এটাকে চেষ্টা করা হচ্ছে অনেক টেকনোলজিস দিয়ে, অনেক টেকনিক্স দিয়ে যে অবজেক্টিভিটি বাড়ানোর জন্য। এখনো পর্যন্ত আমরা সেই লেভেলে অন্য পজিটিভ সায়েন্সের সমান সমান যেহেতু আমরা যাইনি, সেই জন্য আমরা বলছি যে আমরা ওই দিকে এগোচ্ছি, আমরা ডেভেলপিং এখনো পর্যন্ত পজিটিভ সায়েন্সের দিকে, ঠিক আছে। সেই জন্য আমরা সাইকোলজিকে ডিফাইন করতে পারি অ্যাজ এ ডেভেলপিং সায়েন্স অফ বিহেভিয়ার। কি কি কারণে ডেভেলপিং সায়েন্স অফ বিহেভিয়ার, এই পয়েন্টসগুলো আমি বললাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট টপিকে যাই। আমাদের মন আর আচরণের সম্পর্কে একটু বুঝে নিই। মনটা সম্পর্কে একটু আগে বলেছিলাম সেকেন্ড ডেফিনেশনে, যেখানে স্টাডি অফ মাইন্ড বলা হয়েছিল, কিন্তু তারপরে সেটাকে কনসিয়াসনেস এবং তারপরে বিহেভিয়ার, এইভাবে কিন্তু আমরা ডেফিনেশনটাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছিলাম। যেখানে স্টাডি অফ মাইন্ড বলা হতো, সেই মাইন্ডকে আবার করে কিন্তু আনলেন কারা আনলেন, দেখো, the term mind has returned to psychology because of neuroscientists like Sperry and physicists like Penrose। Sperry আর পেনরোসের দ্বারা কিন্তু মাইন্ডটাকে আবার করে আনলাম, যেটাকে কিন্তু একসময় আমরা সেই ডেফিনেশনটাকে কিন্তু আমরা নাকচ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে মাইন্ড কুড নট বি ডিফাইন্ড অর লোকেটেড ইন কংক্রিট বিহেভিয়ার টার্মস। আমরা ঠিকঠাক করে ব্যাখ্যা করতে, লোকেট করতে পারছিলাম না কোথাও একটা। এখানে দেখো যেটা এই সায়েন্টিস্টরা বলেছেন সেটা হচ্ছে মাইন্ড ক্যানট এক্সিস্ট উইদাউট দ্য ব্রেন। মানে ব্রেন ছাড়া মনের কোনো অস্তিত্ব নেই বটে, বাট মাইন্ড হ্যাজ আ সেপারেট এন্টিটি। কিন্তু মাইন্ডের কিন্তু একটা সম্পূর্ণভাবে সেপারেট এন্টিটি আছে, এবং এটা আমরা নানা রকম আলোচনা করে আমরা এটাকে বুঝে নেব। ইফ উই সে সাইকোলজি ইজ এক্সপ্লোরিং how mental processes like thought, emotions, perception influence action, then the core aspect of mind and behavior are, মানে যদি আমরা বলে থাকি যে সত্যি আমরা তিনটে মাত্রার কথা বলেছিলাম, সাইকোলজি যদি সত্যি আচরণ ওই তিনটে মাত্রা, মানে হচ্ছে আমাদের যে থট প্রসেস, চিন্তন প্রক্রিয়া, কিংবা আমাদের যে আবেগের প্রক্রিয়া, অনুভূতি প্রক্রিয়া মানে ইমোশন, কিংবা আমাদের মনে করো কোনো কিছু প্রত্যক্ষণ করার, পারসেপশন করার যে প্রসেসগুলো, সেগুলোই যদি হয় আমাদের যে পুরো আচরণ, পুরো অ্যাকশনসটাকে ইনফ্লুয়েন্স করার, তাহলে কিন্তু আমরা বলতেই পারি। দেখো মেন্টাল প্রসেস কিন্তু এখানে মাইন্ড মানে হচ্ছে দ্য ইন্টারনাল হিডেন ওয়ার্কিং, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যে প্রসেসিং গুলো অলরেডি হচ্ছে। কোথায় হচ্ছে? হিডেন ওয়ার্কিংস অফ দ্য ব্রেন। ব্রেনের মধ্যে কি কি হচ্ছে? আমাদের কগনিশন হচ্ছে। কগনিশন মানে একটু আগেই আমি বোঝালাম আমাদের থট প্রসেসগুলো, আমাদের চিন্তন প্রক্রিয়াগুলো, আমাদের মেমোরি, স্মৃতিশক্তি, আমাদের পারসেপশন, কিভাবে আমরা প্রত্যক্ষণ করছি। প্রত্যক্ষণ মানে হচ্ছে এই যে আমরা স্টিমুলাসের প্রতি আমার ইন্দ্রিয় দিয়ে যে আমি প্রতিক্রিয়া জানাচ্ছি, এবার সেটা আমি মনে করো একটা আলো, সেই আলোটাকে আমি দেখলাম, সেই আলোটাকে দেখার পরে সেটা কিসের আলো? হেডলাইটের আলো না প্রদীপের আলো নাকি একটা টিউবলাইটের আলো? এই যে ব্যাখ্যাটা হচ্ছে, সেটা করার প্রসেসটাই হচ্ছে মানে ব্যাখ্যা, সংবেদনের যে ডিসক্রিপশন, সংবেদনের যে মিনিং, সেইটাকে কিন্তু প্রত্যক্ষণের দ্বারাই হচ্ছে, এবং সেটাকেই প্রত্যক্ষণ বলে, যেখানে আমরা সংবেদনকে ব্যাখ্যা করে থাকি। এই পারসেপশন কিংবা ইমোশনস, এই প্রত্যেকটাই কিন্তু ইন্টারনাল হিডেন, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রসেস অফ মাইন্ড কিংবা মেন্টাল প্রসেস। বিহেভিয়ারটা হচ্ছে যেটা আমরা
এক্সটার্নাল, যেটা অবজারভেবল, যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে আমার অ্যাকশন রিয়াকশন, আমার অ্যাক্টিভিটিস, এবং অ্যাক্টিভিটিস সেটা সিম্পল রিফ্লেক্সেস, রিফ্লেক্সেস মানে এই যে আমি রিফ্লেক্সের উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছি, সেখান থেকে শুরু করে কমপ্লেক্স সোশ্যাল ইন্টারাকশনস, মানে মানুষ একে অপরের সঙ্গে কথাবার্তা বলছি, নানা রকম বিহেভিয়ার করছি, সেখানেও কিন্তু পুরো ব্যাপারটাই, পুরো অ্যাকশনস যেটা অবজারভেবল, যেটা লক্ষণীয়, যেটা প্রদর্শন করা হচ্ছে, সেটা মিলিয়ে মিশিয়ে কিন্তু বিহেভিয়ার। এখানে দেখো এবার মেন্টাল প্রসেস দ্য মাইন্ড উইচ ইজ ইন্টারনাল এবং বিহেভিয়ার যেটা এক্সটার্নাল, সেই দুটো প্রসেসের মধ্যে কিভাবে সম্পর্ক আছে, ইন্টারডিপেন্ডেন্স। দেখো দ্য মাইন্ড অ্যান্ড বডি অপারেটস টুগেদার, মন এবং আমার শরীর দুটোই কিন্তু একসাথে কাজ করে। কিভাবে? দেখো সাইকোলজিক্যাল স্টেট বুঝতেই পারছো, যেরকম ধরো এখানে স্ট্রেস আছে, আমাদের যে পীড়ন স্ট্রেস, সেটা তো একটা সাইকোলজিক্যাল স্টেট, সেটা কি করে আমাদের ফিজিক্যাল হেলথকে এক্সকিউজ মি এফেক্ট করে। আমরা বুঝতে পারি প্রচন্ড ভাবে স্ট্রেসড হয়ে গেলে আমাদের ঘুম আসে না, ঘুম না এলে আমাদের শরীর খারাপ করে, আমাদের খাওয়ার হজম হয় না, তো নানা রকম ফিজিক্যাল হেলথ কিন্তু এফেক্টেড হয়। সেরকম ভাবে দেখো বায়োলজিক্যাল ফ্যাক্টরস, যেখানে নিউরোট্রান্সমিটার নিশ্চয়ই তোমরা নিউরোট্রান্সমিটার্স পড়েছো, সেরোটোনিন, ডোপামাইন, এগুলো সব আমাদের কি হয়, আমাদের নার্ভ ইম্পালসেস গুলো, নিউরনের একটা নিউরন থেকে আরেকটা নিউরন যখন সাইনাপসের মারফতে যখন জাম্প করে করে ইম্পালসেস গুলো যায়, তখন সেই সাইনাপস এন্ডের যে কেমিক্যালস গুলো থাকে, যেগুলো অ্যাকচুয়ালি এনহ্যান্স করে তোমার এই ট্রান্সমিশনস গুলো, ইম্পালসেস গুলো ট্রাভেল করার, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেই কেমিক্যালস গুলোই হচ্ছে নিউরো ট্রান্সমিটার, যেগুলো অনেক সময় তার ইমব্যালেন্স হলে কিন্তু আমাদের মুডের ইমব্যালেন্স হয়, আমাদের সাইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়, আমাদের বেসিক্যালি আমাদের কিন্তু কগনিশন, মুড, এগুলোকে কিন্তু এফেক্ট করে। তাহলে আমরা কি দেখছি, কগনিশন, মুড, এগুলো কি মেন্টাল প্রসেস, এবং বায়োলজিক্যাল ফ্যাক্টরস নিউরোট্রান্সমিটার, মানে বায়োলজিক্যাল ফ্যাক্টরস যেরকম আমার সাইকোলজিক্যাল ফ্যাক্টরসকে ইনফ্লুয়েন্স করছে, সেরকম ভাবে কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ফর এক্সাম্পল স্ট্রেস, কিন্তু আমার বায়োলজিক্যাল কিংবা ফিজিক্যাল হেলথকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে আমরা বলতেই পারি শরীর এবং মন দুটোই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং দে আর ইন্টারডিপেন্ডেন্ট। ওকে, এখানে দেখো আরো দুটো তোমাদের এক্সাম্পল দিই। সাম পেশেন্ট হুজ অক্সিপিটাল লোব, যেই লোবের দ্বারা আমাদের ভিশন রেগুলেট হয়, which are responsible for vision were surgically removed, have been found to be responding correctly to location and configuration of visual cues। নানা রকম ভিজুয়াল কিউজ, মনে করো সিম্বলস হতে পারে কিংবা কোনো একটা আকার আকৃতি হতে পারে, তার অক্সিপিটাল লোব রিমুভ করে দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু সেই ভিজুয়াল ক্লুজ গুলো কিন্তু সে চিহ্নিত করতে পারছে, এটা দেখা গেছে কোনো একটা পেশেন্টের। এবং আরেকটি এক্সাম্পল দেখো, ইয়াং ম্যান হু সাফার্ড ব্রেন ইনজুরি ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে যার ব্রেন ইনজুর্ড হয়ে গেছে, সে কিন্তু যখন হসপিটাল থেকে বাড়ি ফিরলো, সে কিন্তু বলছে যে আমার মা বাবারা ডুপ্লিকেটস হয়ে গেছে, সেটা আমার অরিজিনাল মা বাবা না। সেটাও যদি সে চিন্তা করে থাকে, তাহলে কোথাও এটা তার ব্রেন ড্যামেজ হয়ে গেলেও কিন্তু তার মনটা কিন্তু অ্যাক্টিভই আছে। সেখানে দেখো, in each cases the person has suffered a damage in some parts of the brain but the mind has remained intact, মানে সে কল্পনা করা, ইমাজিনেশন করা, তার চিন্তা করার ক্যাপাসিটি কিন্তু ইনট্যাক্ট আছে, তার ব্রেন ইনজিওর হয়ে গেল, মানে তার ফিজিক্যাল ইনজিওরি হয়ে গেলেও কিন্তু তার যে ইন্টারনাল থট প্রসেস গুলো আছে, সেইটা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে। আচ্ছা চলো, আরো কিছু স্টাডিজ ইন এফেক্টিভ নিউরোসায়েন্স আর ক্লিয়ারলি শোন দ্যাট দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। মানে আরো কিছু স্টাডিজ দেখা গেছে, কিরকম দেখো, ইট হ্যাজ বিন শোন দ্যাট ইউজিং পজিটিভ ভিজুয়ালাইজেশন টেকনিক্স অ্যান্ড ফিলিং পজিটিভ ইমোশনস ওয়ান ক্যান ব্রিং সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন হিজ বডি প্রসেস। খুব অ্যাপ্লিকেবল এই ব্যাপারটা। এবং এখানটাও মেন্টাল ইমাজিনারি, ইউজ অফ মেন্টাল ইমাজিনারি হ্যাভ বিন ইউজ টু কিওর ভ্যারিয়াস কাইন্ডস অফ ফোবিয়া মানে হচ্ছে ভয়। তোমরা সেম 4-এ নানা রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স পড়বে, তার মধ্যে ফোবিয়াটাও পড়বে। তো অনেক সময় এমন হয় যে ভিজুয়াল ইমাজিনারি কিংবা তোমার এই মেন্টাল ইমাজিনারি দিয়ে আমাদের ফোবিয়াগুলোকে কিওর করা হয়। এই প্রসেসটা আমি বলছি, ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে বলছি। তুমি যদি সত্যি চিন্তা করো যে আমি খুব ফিল গুড, আমি খুব ভালো আছি, আমার কিছু হয়নি, হয়তো তোমার জ্বর 104 ডিগ্রি জ্বরে তুমি পড়েই আছো, তার মধ্যে তোমার সামনে পরীক্ষা, দুজন এরকম সেম সিচুয়েশনে থাকলে একজন হতেই পারে যে আমি কি করে পরীক্ষা দেবো, আমার তো কিচ্ছু হবে না, আমার কিচ্ছু লিখতে পারবো না।
পরীক্ষার হলে গিয়ে আরেকদিন ভাবছি আমার এই দুদিনের জ্বর তো সেরেই যাবে, আমি ঠিক পারবো, আমি তো পড়েছি আগে, তাই না? তো এই যে এই আত্মবিশ্বাসটা, এই যে নিজের ওপর বিলিভ করাটা, এগুলো কিন্তু অনেক সময় কাজে দেয় সত্যি সত্যি তোমাকে ভালো রাখার। ঠিক আছে, তুমি যদি সবসময় মন খারাপ ভাবো নিজেকে যে খুব শরীর খারাপ, আমার তো এটা ভালো লাগে না ওটা ভালো না, সত্যি সত্যি তুমি শরীর খারাপ হয়ে যাবে তোমার। কিংবা তুমি যদি অনেক হাজারো অসুবিধার মধ্যে যদি তুমি ভাবো যে আমি ঠিক পারবো, ঠিক লড়ে যাব, তাহলে কিন্তু তুমি ঠিক পারবে, এটাই বলা হচ্ছে। এবং এই মেন্টাল ইমাজিনারি প্রসেসটা কি বলতো, মনে করো কারো যদি মাকড়সার ভয় পায়, সে সে মেন্টাল ইমাজিনারি মানে হচ্ছে ইমাজিনেশন দিয়ে সে, তাকে বলা হচ্ছে আচ্ছা চিন্তা করো তো চোখটা বন্ধ করে যে মাকড়সাটাকে তুমি তোমার একটু সামনে দেখছো, এরকম। তারপর আস্তে আস্তে তার ডিগ্রিটা বাড়ানো হয়, কিরকম দেখো, সামনে মনে করো ছবিতে তুমি দেখছো, আচ্ছা তোমার একদম তুমি বসে আছো, তোমার দেয়ালে একটা আছে, আচ্ছা মাকড়সাটা না তোমার হাতে বিড়বিড় করছে। এইভাবে স্টেপস করে করে কিন্তু তাকে কিন্তু সেই ইমাজিনেশনে আনা হয়, এবং যখন সে চিন্তা করছে তার কিন্তু যেটা মাকড়সা দেখলেই অলমোস্ট সে অজ্ঞান হয়ে পড়ে যেত, সে কিন্তু এই প্রসেসের মাধ্যমে যখন সে ভিজুয়ালাইজ করছে তখন কিন্তু তার মধ্যে অনেকটা ভয় ভাব কেটে যাচ্ছে সেই স্টিমুলাসের প্রতি, স্টিমুলাস মানে মাকড়সা। এবং আস্তে আস্তে কিন্তু সে সেই ভয়টা কাটিয়ে উঠে কিন্তু সে ফেস করতে পারছে সিচুয়েশনটাকে। তো এইভাবেই আমরা মনটাকে, মাইন্ডটাকে কিন্তু রেগুলেট করে, চেঞ্জ করে, পরিবর্তন করে কিন্তু আমরা কিন্তু অনেক শারীরিকভাবে সুস্থ থাকতে পারি, এখানে সেটাই বলা হচ্ছে। এবং এরকমই একটা ফিল্ড যেটাকে সাইকো নিউরো ইমিউনোলজি বলে, সেখানে কিন্তু অনেক ক্রনিক ডিসঅর্ডারসও কিন্তু তুমি যদি তোমার মানসিকভাবে তুমি যদি সেটাকে স্ট্রেনদেন করতে পারো, মেন্টাল এনার্জি তোমার মধ্যে যদি আনতে পারো, তাহলে কিন্তু মানে ক্যান্সারের মতনও কিন্তু রোগ কিন্তু সাইকো ইমিউনো নিউরোলজির দ্বারা কিন্তু অনেকটাই রিকভার্ড হয় পেশেন্টরা, অনেক লঞ্জিটিভিটি বাড়ে পেশেন্টরা। এটা কিন্তু রিসার্চে দ্বারা প্রুভড হয়েছে। এই সাইকো নিউরো ইমিউনোলজি ব্যাপারটা কিন্তু তোমরা থার্ড সেমে আরেকটু ডিটেলে পড়বে, সেখানে আরো ভালো করে বুঝতে পারবে। এখন অতটা ডিটেলে তোমাদের দরকার নেই, জাস্ট এইটুকুনি জানলেই হবে। ঠিক আছে, আমাদের ইমিউন সিস্টেমকে মানে প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু আমরা এই থট প্রসেসের দ্বারা, এই পজিটিভ থিঙ্কিং এর দ্বারা কিন্তু আমরা অনেক এনহ্যান্স করতে পারি, অনেক চেঞ্জ করতে পারি, আমরা ভালো করতে পারি, যাতে কিনা আমাদের অনেক রকম ফাইটিং ক্যাপাসিটিস মানে এই যে নানা রকম যে আউটসাইড হার্মফুল স্টিমুলাস, তার প্রতি কিন্তু আমাদের ফাইটিং এর যে এবিলিটি, সেটা কিন্তু অনেকটাই আমরা সেটাকে উন্নত করতে পারি। আচ্ছা, এবার দেখো আমাদের এই এভরিডে লাইফে সাইকোলজি কিভাবে ইনফ্লুয়েন্স করে, তার রেলিভেন্সটা কি। সবার প্রথমেই দেখো আমাদের নানা রকম, কিছুটা তো আজকের ক্লাসে পড়লাম, কিছুটা হলেও বুঝতে পারছো যে আমাদের নানা রকম লাইফের নানা রকম সমস্যার জন্য কিন্তু সাইকোলজি অনেক রকম সলিউশনস প্রোভাইড করে। দিস মে রেঞ্জ ফ্রম পিওরলি পার্সোনাল টু দোজ দ্যাট মে বি রুটেড উইদিন দ্য ফ্যামিলি সেটআপ or a larger group or community setting or may have national or international dimension। মানে ছোট আমার নিজস্ব পার্সোনাল প্রবলেম থেকে, ফ্যামিলি প্রবলেম থেকে, সোসাইটিয়াল প্রবলেম থেকে, অনেক ইন্টারন্যাশনাল প্রবলেম, অনেক সমস্যার জন্যই কিন্তু সাইকোলজির অনেক বেশি অবদান আছে। কোথায় কোথায় দেখো, এডুকেশনাল ফিল্ডে, হেলথের ফিল্ডে, এনভায়রনমেন্টাল ফিল্ডে, সোশ্যাল জাস্টিসের ফিল্ডে, উইমেন ডেভেলপমেন্টের ফিল্ডে। While the solution of these problems may involve political, economic and social reforms, intervention at the individual levels are also needed in order to change। এই যে চেঞ্জগুলো অনেক ব্রডার অ্যাসপেক্টেও যেরকম দরকার, আমি কিন্তু নিজেকে পরিবর্তন করলে কিন্তু আমার ফ্যামিলিকে পরিবর্তন করতে পারবো, আমার আশেপাশের মানুষজনকে পরিবর্তন করতে পারবো, সেখান থেকে কিন্তু বড় একটা বৃহত্তর সমাজকেও কিন্তু আমি পরিবর্তন এনে দিতে পারবো পজিটিভ দিক থেকে। Many of these problems are largely of psychological nature and they result from our unhealthy thinking, negative attitude towards people and self and undesirable pattern of behavior। অনেক সময় যা যা প্রবলেমস অ্যারাইজ হয় তার অনেকটাই কারণ কিন্তু দেখো এখানে বলা হচ্ছে আনহেলদি থিঙ্কিং, মানে আমরা খুব নেগেটিভলি চিন্তা করি একটা মানুষকে। কি বলবো, মনে করো এখন চিন্তাধারাটা এমনই হয়ে গেছে, খুব স্বার্থপর কথাটা না খুব রেলিভেন্স পেয়ে গেছে। মানে কোনো একটি মানুষ কাউকে অ্যাপ্রোচ করলে সে যে নিঃস্বার্থভাবে কারোর জন্য করছে, সেই বিশ্বাসটাও যেন আমাদের মধ্যে থেকে
কোথাও একটা চলে গেছে, এই যে সবসময় যেন মনে হয় যে ও কোনো একটা কারণের জন্যই আমাকে এত খুঁজছে আজকাল, এত খবর নিচ্ছে আজকাল, এই যে চিন্তাধারাগুলো আমরা অনেক সময় এই নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ থট প্রসেসের দ্বারাই কিন্তু আমরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ি, এবং এটাই কিন্তু আমাদের যে বিহেভিয়ার প্যাটার্নস গুলো যেগুলো একদমই আনডিজায়ারেবল সেগুলোকে কিন্তু খুব ইনফ্লুয়েন্স করে। সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ দিস প্রবলেম হেল্পস বোথ in having a deeper understanding of this problem and also finding their effective solution। অবশ্যই যখন সাইকোলজিক্যাল অ্যানালিসিস করা হচ্ছে, এই যে আমরা বললাম কার্য কারণের কথা যখন বললাম, কোনো একটা আচরণ যেটা আমার মনে হচ্ছে যে সেটা ঠিকঠাক নয় একটি মানুষের, কেন সেই আচরণটা করছে তার পিছনে আমরা কারণটা খুঁজে বার করি, সেরকম ভাবেই কিন্তু আমরা সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দিয়ে অ্যানালিসিস করে কিন্তু আমরা আচরণগুলো যদি সেটা অনুচিত হয়, যেটা শুধু নেগেটিভ থট প্রসেস হয়, সেটা কেন করছে সেই কারণগুলো খুঁজে কিন্তু আমরা রেমেডি দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো মিডিয়া হ্যাজ অলসো প্লেড আ ভাইটাল রোল ইন acknowledging the potential of psychology in solving the problems of life। অবশ্যই এখন এমন একটা ডিজিটাল অ্যাটমসফিয়ারে আমরা আছি, আমরা হয়তো একসঙ্গে খাবার খেতে বসছি ডাইনিং টেবিলে, বাট মোবাইল নিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত আছি। এরকম একটা ফ্যামিলি টাইম যেরকম ভাবে যতটাই কম হচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে সবকিছু যেন আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লাইকের উপর নির্ভর করছে, তার সঙ্গে আমার সম্পর্কটা কেন কিরকম। আমরা কিন্তু মাঠে গিয়ে একসাথে খেলছিও না, একসঙ্গে গল্পও করছি না, একে অপরের সঙ্গে সুখ দুঃখ কথাটা কতটাই বা বলতে পাচ্ছি। শুধু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সেস এর মধ্যে থেকে শুধু একটা ছবিতে লাইক করে দিয়েই কি সম্পর্কটা সত্যিই তৈরি হয়? একদমই হয় না। এবং এই যে তোমরাও সাইকোলজি সাবজেক্টটা নিয়ে পড়তে শুরু করেছো, কোথাও না কোথাও থেকে ভালো লাগাগুলো সৃষ্টি হয়েছে। কোথা থেকে ভালো লাগাগুলো সৃষ্টি হয়েছে? একে অপরের থেকে শুনেছো, গার্জিয়ানের কাছ থেকে শুনেছো, সিনিয়র্সের কাছ থেকে শুনেছো, কোনো রিলেটিভের কাছ থেকে শুনেছো, মিডিয়ার মারফতে কোথাও একটা জেনেছো, তো সেখান থেকেই কিন্তু আমরা কিন্তু অনেক সাইকোলজিকে অনেক একটা ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু এনে দিয়েছি। এবং মানুষের যে স্ট্রেস লেভেল এখন বাড়ছে, আমাদের কিন্তু কিছু কিছু জিনিস সাইকোলজি পড়ি বা না পড়ি, নিজের আচরণটাকে অনেকটা বেশি অ্যাডাপটিভ করার জন্য কিন্তু কিছু কিছু কি বলবো, সেটাকে লজই বলো, রুলসই বলো, বা কিছু কিছু স্টেপসই বলো, সেগুলো কিন্তু আমাদের বেসিক যে নলেজগুলো সেটা কিন্তু জানা দরকার, বেসিক অ্যাডাপ্টেশনের জন্য জানা দরকার। Psychologists now play an active role in designing and executing intervention programs in order to provide people with better quality of life। একটু আগে যেটা আমি বললাম যে অনেক রকম মেথডোলজি আছে সাইকোলজিস্টের কাছে, তারা হয়তো প্রপার স্টেপস বলে দেবে, কিভাবে তুমি রিয়াক্ট করবে সেইটা হয়তো বলে দেবে, এবং এর মারফতে কিন্তু আমরা বেসিক্যালি আমাদের খুব ভালো বিহেভিয়ারটাকে অ্যাডাপ্ট করতে পারবো, আউটসাইড এনভায়রনমেন্টের সঙ্গে খুব ভালো অ্যাডাপ্টেশন করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। তার ফলে কিন্তু আমার যে একটা সোসাইটি আছে, একটা আউটার ওয়ার্ল্ড আছে, তার সঙ্গে কিন্তু এত ভালোভাবে আমি অ্যাডজাস্ট করতে পারবো যে আমার আস্তে আস্তে আমার যে রেগুলার স্ট্রেস বলো, রেগুলার দ্বন্দ্ব বলো, নানা রকম ক্রাইসিস বলো লাইফের, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমে যেতে পারে। Psychologists working in diverse settings such as schools, hospital, industries, prisons, military establishment, business organization, and in private practice as consultants, helping people solve problems in their respective অনেকগুলো অ্যাপ্লাইড ফিল্ড আছে। অ্যাপ্লাইড ফিল্ড ব্রাঞ্চেস অফ সাইকোলজি পড়ানোর সময় আমি পড়াবো মিলিটারি ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে, ক্লিনিক্যাল ক্ষেত্রে তো বটে, তোমাদের এডুকেশনাল ক্ষেত্রে কিভাবে একটা পড়া পড়লে খুব ভালো করে পড়তে পারবে, সব কটা ক্ষেত্রেই কিন্তু আমরা নানা রকম সেটিংসে কিন্তু আমরা নানা রকম প্রবলেমস সলভ করার জন্য সাইকোলজিক্যাল যে মেথডসগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করি। এবার দেখো, the knowledge of psychology is also personally relevant in day-to-day life। অবশ্যই আমাদের যে প্রত্যেক দিনে যে আচরণ করছে, এই যে আমরা নানা রকম ভাবে বিহেভ করছি, রিলেট করছি এনভায়রনমেন্টের সঙ্গে, সেটাও কিন্তু প্রচন্ডভাবে এই সাইকোলজিক্যালি যে নানা রকম প্রিন্সিপালসগুলো আছে, নানা রকম যে চিন্তাধারাগুলো যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি ডে টু ডে লাইফে, the principles and methods of psychology should be used in analyzing and understanding oneself in relation to others। এই যে আমরা সামাজিক প্রাণী, আমাদের একে অপরের সঙ্গে খুব ভালোভাবে চলতে গেলে কিন্তু আমাদের এই অ্যাডাপ্টেশনসগুলো সবচেয়ে ভালো করে কিভাবে করা যায়, সেগুলো কিন্তু আমাদের এই প্রিন্সিপালস অফ সাইকোলজি কিন্তু সাহায্য করে।
কিভাবে একটা মানুষের সঙ্গে কথা বললে, কিভাবে আমি তার সঙ্গে রিয়্যাক্ট করলে খুব সুন্দরভাবে আমাদের মধ্যে একটা আদান প্রদান হবে, একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড হবে, এটা কিন্তু আমাদের সাইকোলজি হেল্প করে। পজিটিভ অ্যান্ড ব্যালেন্সড আন্ডারস্ট্যান্ডিং ইজ নিডেড ফর সেলফ। সত্যি শুধুমাত্র যে সমাজকে বুঝছি তা নয়, সমাজকে বোঝার আগে কিন্তু আমাদের নিজেদেরকেও ততটাই বোঝার দরকার, এবং সেটা বোঝার জন্য কিন্তু সাইকোলজির অনেক প্রিন্সিপালস আমাদেরকে হেল্প করে। সাইকোলজিক্যাল প্রিন্সিপালস মে বি ইউজড ইন আ পজিটিভ ম্যানার টু ডেভেলপ গুড হ্যাবিটস of study for improving learning and memory and for solving personal and interpersonal problems by using appropriate decision making strategies। অবশ্যই নানা রকম ডিসিশন মেকিং স্ট্র্যাটেজিস আমাদের সামনে, নানা রকম প্রবলেমস আসে, নানা রকম ডিসিশনস নিতে হয় সেটার জন্য, কিন্তু কোন ডিসিশনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা বলি না উত্তেজিত অবস্থায় চিন্তা করো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে তুমি অনেক লজিক্যালি অনেক যুক্তি দিয়ে চিন্তা করতে পারবে। তো সেরকম ভাবেই কিন্তু আমাদের সাইকোলজিক্যাল প্রিন্সিপাল অনেক পজিটিভ ওয়েতে চিন্তা করার কিন্তু আমাদেরকে সাহায্য করে। ইট ক্যান অলসো বি ইউজ টু রিডিউস স্ট্রেস ইন এক্সামিনেশন। অবশ্যই এটা খুব রেলিভেন্ট তোমাদের জন্য। তোমরা পরীক্ষায় পড়াশোনা করছো, এই ভিডিওগুলো দেখছো পরীক্ষা করার জন্য, যাতে স্ট্রেস ফ্রি ভাবে এক্সামিনেশন দিতে পারো। কি কি ভাবে পড়লে তোমাদের মনে থাকবে, কিংবা স্ট্রেসটা কিভাবে কমানো যায়, সবকটাই কিন্তু তোমরা সাইকোলজি পড়তে পড়তে জানবে। দাস এটা আমরা বলতেই পারি যে আমাদের যে এভরিডে লাইফ, এখানেই দেখেই বুঝতে পারলে যে নানা রকম ভাবে কিন্তু আমাদের এভরিডে নানা সমস্যার প্রবলেমস গুলোর কিন্তু সলিউশন আমরা এই সাইকোলজির প্রিন্সিপাল, সাইকোলজির ল, সাইকোলজির পড়ে আমরা আইডিয়াস পেতে পারি হাউ টু ডিল উইথ আওয়ার ডেইলি লাইফ, অ্যান্ড দিস ওয়ে ইট ইজ ভেরি ভেরি হেল্পফুল। ঠিক আছে, এই সাবজেক্টটার এই বেনিফিটসগুলো আছে। সাবজেক্ট নাও না নাও, এই কিছু কিছু ট্রিক্সগুলি, হ্যাকসগুলো যদি তোমরা আয়ত্তে আনতে পারো, তাহলে খুব সুন্দরভাবে তোমরা একটা খুব সুন্দর অ্যাডাপটিভ লাইফ লিড করতে পারবে। তো চলো, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে আমি মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন্সগুলো একটু ডিসকাস করব, তো সেটা আমরা একটুখানি ডিসকাস করে নিই। হোয়াট ইজ দ্য প্রপার ডেফিনেশন অফ সাইকোলজি? এটা নর্মাল এমসিকিউ। দেখো এখানে সায়েন্স অফ বিহেভিয়ার, স্টাডি অফ সোল, সায়েন্স অফ মাইন্ড, সায়েন্স অফ কনসিয়াসনেস আছে। অবশ্যই সায়েন্স অফ বিহেভিয়ারই হবে, তোমরা পড়লে একটু আগে। পরেরটা দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অফ কোয়েশ্চেন এভাবে আসতে পারে। দ্য ওয়ার্ড সাইকোলজি ইজ ডিরাইভড ফ্রম দ্য টু গ্রিক ওয়ার্ডস, কি কি? সাইকো অ্যান্ড লগি, সাইকো অ্যান্ড লোগোস, সাইকি অ্যান্ড লগি, সাইকি অ্যান্ড লোগোস। অবশ্যই সাইকি মানে সোল ছিল, লোগোস মানে রেশনাল স্টাডি, তো সাইকি অ্যান্ড লোগোস 4 নম্বরটাই হবে। আচ্ছা দেখো এখানে ম্যাচ দ্য ফলোইং, এখানে দেখো কলম এ তে কলম বি কোনটা কোনটা হবে এখানটা দিয়ে তোমরা বুঝতে পারবে। ইন্ট্রোস্পেকশন মানে দ্য প্রসেস অফ লুকিং উইদিন, তাই তো, এর সঙ্গে 4। বিহেভিয়ার ক্যান বি বোথ ওভার্ট অ্যান্ড কোভার্ট বলেছি, তাহলে বি সঙ্গে 1। সি কগনিশন মানে চিন্তন প্রক্রিয়া, তার মানে হচ্ছে সি 2 প্রসেস অফ থিঙ্কিং। আর মেন্টাল ইমাজিনারি বললাম, ওই মাকড়সার এক্সাম্পলটা দিয়ে বললাম, মেন্টাল ইমাজিনারি করে আমরা মানে সেই ফোবিয়া কাটাতে পারি, তার মানে হচ্ছে ডি ইজ টু 3 ইউজ টু কিওর ভ্যারিয়াস কাইন্ডস অফ ফোবিয়া, তার মানে নাম্বার 2 অপশনটা A4 B1 C2 D3। চলো মুভিং অন টু নেক্সট কোয়েশ্চেন। অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন দেখো, অ্যাসারশন একটা স্টেটমেন্ট দেওয়া হবে এবং তার কারণটাও দেয়া থাকবে। এবার তোমাদেরকে খুঁজে বার করতে হবে কারণটা কি সত্যি, এরকমও হতে পারে, কিংবা অসত্যও হতে পারে, কিংবা মনে করো অ্যাসারশন সঠিক রিজনটা ভুল, কিংবা অ্যাসারশনটাই ভুল রিজনটা কোনো একটা ক্ষেত্রে অন্য কোনো অ্যাসারশনের জন্য সঠিক, ওইটা তোমাদেরকে এবার চুজ করতে হবে। এখানটা অ্যাসারশন এক্সাম্পল দেখো, আওয়ার মাইন্ড অ্যান্ড বডি অপারেট টুগেদার। রিজনটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেটস এফেক্ট ফিজিক্যাল হেলথ অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স মুড। অবশ্যই অ্যাসারশন যেটা দেয়া আছে, দুজন একসঙ্গে মানে আমার মন এবং শরীর একসঙ্গেই কাজ করে, দেয়ার ইন্টার রিলেটেড, ইন্টার ডিপেন্ডেন্ট, একে অপরের উপর নির্ভরশীল। একটু আগেই আমি তোমাদের স্লাইডে বুঝিয়েছি, এই জন্য এই রিজনটাও সঠিক, সেজন্য নাম্বার 1 বোথ এ অ্যান্ড আর আর ট্রু। এ ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাকেই তোমরা ঠিক করবে। পরেরটা দেখো, সত্য মিথ্যার যে প্রশ্নটা ছিল এভাবে আসতে পারে। সাইকোলজি ক্যান বি টার্মড অ্যাজ সায়েন্স অফ বিহেভিয়ার। কেন সেটাকে টার্মড অ্যাজ সায়েন্স বলেছে? কারণ হ্যাজ ওয়েল অর্গানাইজড থিওরি সাপোর্টেড বাই লস, এটাও ঠিক। হ্যাজ অ্যাপ্লাইড অ্যাসপেক্টস, অ্যাপ্লাই করতে পারছি আমরা
অ্যাপ্লাইড সাইকোলজির অনেকগুলো ব্রাঞ্চেস আছে। টেকনিক্স এমপ্লয়েড আর কোয়াইট সায়েন্টিফিক, অবশ্যই যে টেকনিকগুলো আমরা ইউজ করে থাকি সেটা অনেকটাই সায়েন্টিফিক, অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি আমরা দেখি, তোমাদেরকে বুঝিয়েছি এই তিনটে পয়েন্টই ঠিক। কিন্তু বিটা ডিটা বিলিভস ইন হোয়াট অট টু বি, কি হতে পারে এরকম অট টু বি থাকে না, যেইভাবে আছে সেটাই আমরা পরীক্ষা করি কার্যকারণ। অতএব এখানে এ বি অ্যান্ড সি আর কারেক্ট, ডি ইজ ইনকারেক্ট। আচ্ছা, এবারে দেখো তোমাদের কেস বেস কোয়েশ্চেন এভাবে আসতে পারে, একটা কেস দেওয়া হবে, অপশনস দেওয়া হবে কোনটা সঠিক। Today, if I behave in a particular manner in a particular situation, but tomorrow it is quite possible that I may not behave in the same manner in the same situation. এই যে আজকে যদি আমি একরকম ভাবে আচরণ করে একটা পদ্ধতি একটা স্টাইলে যদি আমি বিহেভ করি, কালকে এরকমই একটা সিচুয়েশনে হতেও পারে যে আমি এরকম সেম ভাবে নাও বিহেভ করতে পারি। তার কারণটা কি? আওয়ার বিহেভিয়ার ইজ আনপ্রেডিক্টেবল। প্রথমেই বলেছিলাম যে আমাদের বিহেভিয়ারটা প্রচন্ডভাবে আনপ্রেডিক্টেবল, আমরা নিশ্চিতভাবে একদমই কিছু বলতে পারি না। আচ্ছা 7 দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন অর্ডার। যে অর্ডার সেন্টেন্সেস গুলো সিকোয়েন্সিং ছিল সেরকম কোয়েশ্চেন এভাবে আসতে পারে। স্টাডি অফ বিহেভিয়ার, স্টাডি অফ কনসিয়াসনেস, স্টাডি অফ সোল, স্টাডি অফ মাইন্ড। সবার প্রথমে কি ছিল? স্টাডি অফ সোল, তাই তো? তাহলে স্টাডি অফ সোল কোথায়? স্টাডি অফ সোল নাম্বার সি প্রথমে হবে, তারপরে স্টাডি অফ মাইন্ড ছিল নাম্বার ডি, তারপরে হবে বি স্টাডি অফ কনসিয়াসনেস, তারপরে এ স্টাডি অফ বিহেভিয়ার, এবং লাস্টলি ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন্স তোমাদের এভাবে আসতে পারে। দেখো কগনিশন, কোনেশন, অ্যাফেকশন, তিনটে মাত্রা বিহেভিয়ারের, আমি বলেছিলাম 3 dimensions অফ বিহেভিয়ার। ওটাই দেখো দ্য থট, কগনিশন মানে হচ্ছে থট, অ্যাফেকশন অনুভূতি, অ্যান্ড অ্যাকশন, অ্যাকশন মানে কোনেশন, ক্রিয়া অফ বিহেভিয়ার। তার মানে এটাই হবে দ্য থট, অ্যাফেকশন অ্যান্ড অ্যাকশন অফ বিহেভিয়ার এ। তাহলে এটাই ছিল পুরো কোয়েশ্চেন্স এর আইডিয়া দিলাম। প্রথম ক্লাস করে তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগছে, কিংবা জানিও কমেন্টে কেমন লাগছে। আশা করি বুঝতে পেরেছো। খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। তারা